This is a question about radioactivity. Which of these is the unit of radioactivity? এখান থেকে আমরা জানি যে আমাদের রেডিওঅ্যাক্টিভিটির ইউনিট হচ্ছে BQ বা বেকারেল। তাহলে চলো আমরা এটা মার্ক করে ফেলি। BQ আমাদের রেডিওঅ্যাক্টিভিটির রাইট আনসার। পার্ট বিতে বলছে which of these is the correct description of the term half life? হাফ লাইফের কারেক্ট ডেসক্রিপশন কোনটা, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। চলো আমরা অপশনসগুলো পড়ে ফেলি। আমাদের অপশন এতে বলছে টাইম টেকেন ফর দি অ্যাক্টিভিটি অফ আ সাবস্টেন্স টু হাফ। কোনো একটা সাবস্টেন্সের অ্যাক্টিভিটি হাফ হওয়ার জন্য যে সময়টা, সেই সময়টা। তাহলে আমাদের রাইট আনসারটা কিন্তু আমরা পেয়ে গেছি। যেমন কোনো একটা সাবস্টেন্সের অ্যাক্টিভিটি যদি থাকে 100 BQ আর এটা যদি হাফ হয় মানে 50 BQ হয়, এখানে যেই টাইমটা লাগবে এই টাইমটা কথা আমাদের বলা হয়েছে। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে দ্য রাইট ডেফিনেশন অফ হাফ লাইফ। তাহলে এটা আমাদের রাইট আনসার। কিন্তু আমরা চলো বাকি অপশনসগুলো পড়ে ফেলি, সেগুলো কেন রাইট আনসার না এটা অ্যানালাইসিস করার জন্য। হাফ অফ দ্য টাইম টেকেন ফর দ্য ম্যাস অফ আ সাবস্টেন্স টু ডিকে, এই অপশনটা অনেকেই সিলেক্ট করে ফেলবা ভুলবশত। এখানে অনেকটা সিমিলার একটা কনসেপ্ট মনে হয় পড়লে। এখানে বলছে হাফ অফ দ্য টাইম টেকেন ফর দ্য ম্যাস অফ আ সাবস্টেন্স টু ডিকে। কোনো একটা সাবস্টেন্স ডিকে হওয়ার জন্য টোটাল যেই টাইমটা লাগে, ধরো এখানে আমাদের 100 গ্রাম একটা সাবস্টেন্স আছে, কোনো একটা সাবস্টেন্সের 100 গ্রাম আছে, এটা ডিকে হয়ে 0 হওয়ার জন্য যেই টোটাল টাইমটা লাগে সেই টোটাল টাইমের হাফ যেই টাইমটা সেটার কথা বলা হয়েছে। এখানে অনেকেই আমরা ভুলবশত এটাকে হাফ লাইফ ভাবতে পারি, কিন্তু এটা হাফ লাইফ না। একটা সাবস্টেন্স 100 গ্রাম থেকে 0 গ্রাম হওয়ার জন্য অনেকবার হাফ হতে হয়। 100 গ্রাম থেকে প্রথমে 50 গ্রাম হবে, 50 থেকে 25 হবে, দেন 12.5 হবে, এভাবে করে কিন্তু আমাদের অনেকবার হাফ লাইফটা স্পেন্ড করে 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 0 হইতে হবে। তাহলে এখানে অনেকগুলো হাফ লাইফ আছে, অনেকগুলো টাইম আছে, এটা একটা অনেক লম্বা ডিউরেশন হয়। আর শুধু হাফ লাইফ হচ্ছে একবার, যেমন 100 গ্রাম যদি থাকে 100 গ্রাম থেকে 50 গ্রাম হওয়ার জন্য যে সময়টুকু লাগবে সেটাই হাফ লাইফ। তাহলে আমাদের অপশন এ হচ্ছে রাইট আনসার। আর সিতে বলছিল টাইম টেকেন ফর দ্য অ্যাক্টিভিটি অফ ডিকে কমপ্লিটলি। কোনো একটা সাবস্টেন্স পুরোপুরি ডিকে হইতে যে টাইমটা লাগে ওইটা হাফ লাইফ, ওইটা হাফ লাইফ না। আমরা জানি টাইম টেকেন ফর দ্য ম্যাস অফ এ সাবস্টেন্স টু ডিকে, টোটাল ম্যাসটা ডিকে হওয়ার জন্য যেই টাইমটা লাগে সেই টাইমটা, এটা আমাদের রাইট আনসার না। তাহলে আমাদের রাইট আনসার অপশন এ। পয়েন্ট সিতে আমাদের বলছে a teacher demonstrates how the activity of a radioactive sample changes with time. The box gives the names of different pieces of equipment. Complete the sentences using words from the box. Teacher কি demonstrate করছে? How the activity of a radioactive sample changes with time. তাহলে activity of radioactive sample টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে ডেমনস্ট্রেট করা হচ্ছে। তাহলে চলো আমরা fill in the blanks গুলো ফিল করে ফেলি। The teacher measures time with a টাইম, এখান থেকে কি মাপা যাবে? অবশ্যই স্টপ ওয়াচ দিয়ে টাইমটা মাপতে হবে। তাহলে আমরা লিখে ফেলি স্টপ ওয়াচ। দ্য টিচার মেজার্স দ্য কাউন্ট রেট উইথ আ ড্যাশ অ্যান্ড আ কাউন্টার। তো আমরা জানি যে কাউন্ট রেট মাপার জন্য আমাদের একটা কাউন্টার লাগে আর হচ্ছে আমাদের জিএম টিউব লাগে। তাহলে আমাদের এখানে বসবে হচ্ছে জিএম টিউব। পার্ট 2তে এখানে দেখো আমাদের টাইম ভার্সেস কাউন্ট রেটের একটা গ্রাফ দেওয়া আছে। ফার্স্ট পার্টে আমাদের বলছে ড্র আ সার্কেল অ্যারাউন্ড দ্য অ্যানামুলাস রেজাল্ট। এখানে অ্যানামুলাস রেজাল্ট কোনটা? এখানে অ্যানামুলাস রেজাল্ট একটাই আছে, এই দূরের যেই পয়েন্ট আছে সেটা আমাদের অ্যানামুলাস রেজাল্ট। তাহলে এটার সাইডে আমরা একটা সার্কেল এঁকে ফেলি। এখানে দেখো অনেক সময় আমরা ভাবতে পারি এইটা, তারপর এইটা হচ্ছে অ্যানামুলাস রেজাল্ট, কিন্তু এগুলো কিন্তু অ্যানামুলাস রেজাল্ট না, কারণ এগুলো হচ্ছে খুব কাছাকাছি আছে। আর এটা এক্স্যাক্ট একটা গ্রাফ না, এটা হচ্ছে একটা কার্ভ অফ বেস্ট ফিট। আমরা জানি লাইন অফ বেস্ট ফিট অথবা কার্ভ অফ বেস্ট ফিটগুলো সবগুলো পয়েন্ট দিয়ে যায় না। তাহলে এগুলো একটু ডিস্টেন্সে যদিও আছে, এগুলো কিন্তু অ্যানামুলাস রেজাল্ট না, অ্যানামুলাস রেজাল্টটা অনেক বেশি দূরে থাকে। এবার এটার পার্ট 3তে বলছে ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য হাফ লাইফ অফ দ্য রেডিয়েটিভ স্যাম্পল। রেডিয়েটিভ স্যাম্পলটার হাফ লাইফ আমাদের ডিটারমাইন করতে হবে। এই ক্ষেত্রে আমরা মার্ক করে নিব। দেখো কাউন্ট রেট যখন 50 ছিল তখন টাইম 0, তাহলে 25, 50 হাফ হচ্ছে 25। যখন কাউন্ট রেট 25 তখন আমাদের অ্যাক্টিভিটিটা কত সেটা আমরা মার্ক করে নিব। তাহলে আমরা যদি মার্ক করে দেখো তখন হচ্ছে 15 সেকেন্ড আমাদের টাইমটা ছিল। তাহলে আমরা হাফ লাইফটা পেয়ে গেলাম 15 সেকেন্ডস। আমাদের হাফ লাইফ 15 সেকেন্ডস। তোমার আনসারটা এখানে কারেক্ট আছে কিনা এটা ভেরিফাই করার জন্য তুমি আরেকটা কাজ করতে পারো। তুমি এই 25-এর অর্ধেক যেটা হচ্ছে 12.5 সেখানে যদি একটা মার্ক করো, যেমন আমরা এটা হচ্ছে 12.5, তাহলে আমরা দেখব যে এটা আসছে 30-তে। তাহলে দেখো এখানেও কিন্তু ডিফারেন্স 15 সেকেন্ড। প্রত্যেকবার তুমি হাফ করে যদি দেখো এই ডিফারেন্সটা আমাদের 15 সেকেন্ডসে আসবে। এটা করার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে ভেরিফাই কীভাবে করতে হয় এটা তোমাদেরকে আমি দেখালাম। পার্ট 4-এ বলছে গিভ আ রিজন ওয়াই দ্য টিচার শুড নট এক্সপেক্ট দ্য ডাটা পয়েন্টস টু লাই এক্স্যাক্টলি অন দ্য কার্ভ অফ বেস্ট। এটা কয়েকটা কারণে হতে পারে। দেখো আমরা আগেই ডিসকাস করেছিলাম যে আমাদের সবগুলো পয়েন্টস কিন্তু কার্ভ অফ বেস্ট ফিটে থাকছে না। এখন এটা বেশ কয়েকটা কারণ হতে পারে। আমরা জানি যে রেডিয়েটিভ ডিকে হচ্ছে র্যান্ডম বা আনপ্রেডিক্টেবল। আমরা জানি যে এটা ট্রেন্ডটা কীরকম হবে, কিন্তু এক্স্যাক্টলি কখন
কীরকম থাকবে এটা কিন্তু আমরা 100% অ্যাকুরেসির সাথে বলতে পারি না। আবার দেখো আমাদের কাউন্ট রেটের পাশাপাশি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এখন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা সবসময় কিন্তু একদম ফিক্স থাকে না, এটা চেঞ্জ হয়। তাহলে হয়তো বা এখানে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন কম ছিল, এখানে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন একটু বেশি ছিল। তাহলে এই রিজনসগুলো আমাদের হতে পারে, আমরা যে কোনো একটা রিজনস এখানে লিখে দিলেই মার্কসটা পেয়ে যাব। যেমন আমরা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মে ভ্যারি, অথবা আমরা লিখতে পারি রেডিয়েটিভ ডিকে ইজ র্যান্ডম। এখান থেকে যে কোনো একটা আনসার লিখে দিলে কিন্তু আমরা এই মার্কসটা পেয়ে যাব। কোশ্চেন 2তে বলছে আ স্টুডেন্ট ইনভেস্টিগেটস হাউ দ্য কারেন্ট ইন আ ফিলামেন্ট ল্যাম্প চেঞ্জেস when the voltage across the lamp is varied. Draw a circuit diagram the student could use in their investigation. যখনই এরকম কোনো ইনভেস্টিগেশনের জন্য আঁকতে হবে যেখানে কারেন্ট আমরা চেক করছি ভোল্টেজের ভ্যারিয়েশনের সাথে, এরকম ডায়াগ্রামগুলো আমাদের মোটামুটি সেম হবে। প্রথমেই আমরা একটা সেল বা ব্যাটারি এঁকে নিব। এইটার সাথে দেখো আমাদের অ্যাম্পিয়ার্স মেজার করার জন্য, কারেন্ট মেজার করার জন্য আমাদেরকে অ্যামিটার কানেক্ট করতে হবে। তাহলে আমরা অ্যামিটার কানেক্ট করলাম। আমরা চাইলে সুইচ ইউজ করতে পারি, আবার চাইলে নাও করতে পারি এরকম সার্কিটে। এরপর আমরা যেটা টেস্ট করব, যেমন এখানে আমরা একটা ফিলামেন্ট ল্যাম্প টেস্ট করব। তাহলে আমরা একটা ফিলামেন্ট ল্যাম্প এঁকে দিব। এবার ভোল্টেজ মাপার জন্য আমরা ভোল্ট মিটার কানেক্ট করে দিব। আর যেহেতু আমাদেরকে ভোল্টেজটা ভ্যারি করতে হবে, এর জন্য আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করব। এই হয়ে গেল আমাদের সার্কিট। এখন দেখো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের এই অ্যামিটারটা সবসময় সিরিজে থাকতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবা। ভোল্ট মিটারটা আমাদের সবসময় প্যারালালে থাকবে, এটাও খেয়াল রাখবা। আর থার্ড যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে একটা ভোল্টেজ ভ্যারি করা একটা ওয়ে দিতে হবে। এখানে আমরা এটা একটা ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করে করতেছি। পার্ট বিতে বলছে দ্য গ্রাফ শোজ দ্য স্টুডেন্ট রেজাল্ট। গ্রাফটা আমাদেরকে স্টুডেন্টের রেজাল্টটা শো করছে। দেখো এখানে আমরা খেয়াল করতেছি ভোল্টেজের সাথে সাথে আমাদের কারেন্টটা কি বেড়ে যাচ্ছে, কিন্তু এই যে রিলেশনটা এটা কিন্তু লিনিয়ার না। শুরুতে একটু বেশি বাড়তেছে, আস্তে আস্তে গ্রেডিয়েন্টটা কমে যাচ্ছে, মানে কম বাড়তেছে। চলো আমরা কোশ্চেনে চলে যাই। পার্ট 1-এ বলছে ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ শোন অন দ্য গ্রাফ। আমাদের যেহেতু এটা ডেসক্রাইব কোশ্চেন, আমাদেরকে কিন্তু এক্সপ্লেন করতে হবে না রিলেশনটা কেন এমন। আমরা শুধু যদি ডেসক্রাইব করি রিলেশনটা কেমন, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো আমাদের ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টও বাড়ছে, এটা আমাদের একটা পয়েন্ট। তাহলে আমরা এটা লিখে ফেলি। চলো দ্য কারেন্ট ইনক্রিজেস উইথ ভোল্টেজ। কিন্তু দেখো আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু একটা লিনিয়ার রিলেশন না। লিনিয়ার রিলেশন তখন হয় যখন গ্রাফগুলো স্ট্রেট লাইন থাকে। গ্রাফটা যদি এরকম একটা স্ট্রেট লাইন হতো, বা অরিজিন দিয়ে না গিয়ে এখান থেকেও একটা স্ট্রেট লাইন এভাবে করে হতো, তাহলে এই সমস্ত গ্রাফের বেলায় আমরা বলতাম যে এটা হচ্ছে একটা লিনিয়ার রিলেশন। এটাকে বলে লিনিয়ার রিলেশন, আর এটাকে বলা হচ্ছে নন লিনিয়ার রিলেশন। আর গ্রাফটা যদি একটা স্ট্রেট লাইন হয় আর অরিজিন দিয়ে পাস করে, তখন এটাকে আমরা ডিরেক্টলি প্রপোর্শনাল বলে ফেলতে পারি। কিন্তু গ্রাফটা যদি স্ট্রেট লাইন হয় কিন্তু অরিজিন দিয়ে না যায়, তখনও কিন্তু এটা একটা লিনিয়ার আর পজিটিভ কোরিলেশন, এটা কিন্তু প্রপোর্শনাল না। এটা আমাদেরকে মাথায় রেখে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি এটা একটা পজিটিভ কোরিলেশন আছে, বা এটা হচ্ছে কারেন্ট ইনক্রিজেস অ্যাজ ভোল্টেজ ইনক্রিজেস, আর সাথে হচ্ছে এটা একটা নন লিনিয়ার রিলেশন। তাহলে চলো আমরা এটাকে লিখে ফেলি। And the relation is non-linear. State the formula linking resistance, voltage and current. আমাদের ফর্মুলা বুকলেটে কিন্তু দেওয়া আছে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের ফর্মুলাটা V equals to IR। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি। V equals to IR, অথবা voltage equals to current into resistance. Use the graph to determine the resistance of the filament lamp when the voltage across the lamp is 7.2 volt. আমাদেরকে রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে ফিলামেন্ট ল্যাম্পের যখন ভোল্টেজ হচ্ছে 7.2 ভোল্ট। তাহলে আমরা জানি যে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে ভোল্টেজ আমাদেরকে 7.2 ভোল্ট দিয়ে দিয়েছে, তাহলে 7.2 ভোল্টে আমাদের কারেন্টটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমরা গ্রাফ থেকে বের করে ফেলি। চলো যখন আমাদের 7.2 ভোল্ট, 7 হচ্ছে আমাদের এই মিড পয়েন্টটা, টু প্রত্যেকটা স্মল স্কোয়ার এখানে 0.2 করে, তাহলে আমাদের 7.2 ভোল্টে আমাদের কারেন্ট হচ্ছে, এখানে প্রত্যেক দুইটা স্কোয়ার হচ্ছে 0.1 করে, 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, তাহলে 2.4 অ্যাম্পস। তাহলে আমাদের কারেন্ট হচ্ছে এখানে 2.4 অ্যাম্পস। তাহলে চলো এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলি। 7.2 বাই 2.4, তাহলে আমাদের ভ্যালুটা আসে 3। তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা হচ্ছে 3 ohms. A family has a television set. The television set has a low power mode called standby. When on standby, the power rating of the television set is 0.27 watt. তাহলে আমাদের পাওয়ারটা দিয়ে দিয়েছে 0.27 watt. Calculate the energy transfer to the television set
অন স্ট্যান্ড বাই ইন 12 আওয়ার্স, 12 ঘন্টায় আমাদেরকে এনার্জি ট্রান্সফারটা ক্যালকুলেট করতে হবে। আমরা জানি যে এনার্জি ট্রান্সফারের আমাদের যেই ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে E ইকুয়ালস টু IVT বা E ইকুয়ালস টু PT, পাওয়ার ইন্টু টাইম। তাহলে আমাদের এনার্জি ট্রান্সফারের জন্য আমাদেরকে পাওয়ারটা লিখে ফেলতে হবে 0.27 ওয়াট। এটা আমাদের যেহেতু ওয়াট এই দেওয়া আছে, মেগাওয়াট বা কিলোওয়াটে নাই, তাহলে আমরা ডিরেক্ট 0.27 লিখে দিলাম টাইমস এই টাইমটা অবশ্যই আমাদের SI ইউনিট, যেটা হচ্ছে সেকেন্ডসে কনভার্ট করে নিতে হবে আমাদের ক্যালকুলেশনের জন্য। তাহলে আমরা 12 টাইমস 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এটাকে মিনিট পেয়ে গেলাম। আবার যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করি এবার আমরা সেকেন্ড পেয়ে গেলাম। এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলব। 0.27 টাইমস 12 টাইমস 60 টাইমস 60, তাহলে আমাদের ভ্যালুটা আসে 11664। 11664, আমাদের কোনো স্পেসিফিক সিগনিফিকেন্ট ফিগার আনসার দিতে বলে নেই, তাহলে আমরা লিখে দিই 11664। এই আনসারটা দেখো, আমাদের যেহেতু সব ডাটাগুলো 2 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া, এটা 2 সিগনিফিকেন্ট ফিগারে, এটা 2 সিগনিফিকেন্ট ফিগারে, আমরা এই আনসারটাকে 12000 লিখতে পারতাম। তবে যেহেতু আমাদেরকে এখানে কোনো স্পেসিফিক সিগনিফিকেন্ট ফিগার দিতে বলে নাই, এটাই তোমাকে লিখতে হবে এমন না, তুমি যে আনসারটা চলে আসছে সেই আনসারটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ইন নর্মাল ইউজ দ্য কারেন্ট ইন দ্য টেলিভিশন ইজ 0.31 অ্যাম্পস। নর্মাল ইউজের সময় আমাদের কারেন্ট ইউজটা আমাদেরকে বলে দিল এখানে, যেটা হচ্ছে 0.31 অ্যাম্পস। এক্সপ্লেন হাউ আ ফিউজ ওয়ার্কস টু প্রোটেক্ট দ্য টেলিভিশন সেট ইফ দেয়ার ইজ আ ফল্ট। একটা টেলিভিশন সেটকে কীভাবে প্রোটেক্ট করবে। এখানে এই কোশ্চেনটা যদিও এখানে টেলিভিশন সেটের কথা বলা হয়েছে, এটা ফিজিক্সের খুবই কমন একটা কোশ্চেন যে একটা ফিউজ কীভাবে মূলত কাজ করে। তো ফিউজ কাজ করার মেইন প্রিন্সিপালসগুলো হচ্ছে, দেখো কি, ফিউজের যে একটা রেটিং থাকে, যেমন 3 অ্যাম্পস ফিউজ হয়, 5 অ্যাম্পস ফিউজ হয়, তো রেটিংটার থেকে যদি বেশি কারেন্ট হয় তখন আমাদের সার্কিটটা ফেল করে। তার মানে হচ্ছে কারেন্ট এক্সিডস রেটিং, কারেন্টটা রেটিংয়ের থেকে বেশি হয়ে গেলে কি হয়, ফিউজ ওয়্যারটা পুড়ে যায়, ফিউজ ওয়্যার মেল্টস, তখন আমাদের সার্কিটটা ভেঙে যায়, সার্কিটটা ব্রোকেন হয়ে যায়। সার্কিট ব্রোকেন হয়ে যায় ইন আ সেন্স আমাদের সার্কিটটা ইনকমপ্লিট হয়ে যায়। মাঝখানে এই ফিউজটা যখন পুড়ে গেল আমাদের সার্কিটটা ইনকমপ্লিট হয়ে গেল, তাহলে সার্কিটটা ব্রোকেন বা ইনকমপ্লিট। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে ডিভাইসটা আইসোলেট হয়ে যায়। এভাবে করে আমাদের ফিউজটা কাজ করে। এটা এখানে টেলিভিশন সেটের কথা বলা হচ্ছে, তোমরা অন্য কোশ্চেনে অন্য কোনো ডিভাইসেস পাবা, কিন্তু আনসার আমাদের একটাই হবে। চলো আমরা আনসারটা লিখে ফেলি। ইফ দেয়ার ইজ আ ফল্ট দ্য কারেন্ট এক্সিডস the fuse rating and the fuse wire melts, which causes the circuit to become incomplete, protecting the device. এই হচ্ছে আমাদের আনসারটা। Explain why a 13 amps fuse is not an appropriate choice of fuse to use in the plug of this television. একটা 13 amps এর ফিউজ কেন অ্যাপ্রোপ্রিয়েট না এই সিচুয়েশনে ইউজ করার জন্য। এটার কারণ হচ্ছে আমাদের দেখো, নর্মাল ইউসেজে, ইন নর্মাল ইউজ দ্য টেলিভিশন সেট ইউজেস 0.31 amps কারেন্ট। যেহেতু আমাদের নর্মাল যখন ইউজ হয় তখন আমাদের 0.31 amps মাত্র ইউজ হচ্ছে, তাহলে আমাদের এই 13 অ্যাম্পসে গিয়ে যদি ফিউজ অফ হয়, এটা এই কারেন্টটা অনেক বেশি হাই 0.31 অ্যাম্পসের চেয়ে, এর জন্য আমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে আমরা এটাকে লিখে ফেলে চলো। দ্য রেটিং ইজ ভেরি হাই কম্পেয়ার্ড টু দ্য নর্মাল কারেন্ট ইউসেস, সো কারেন্ট উড স্টিল ফ্লো ইফ দেয়ার ইজ আ ফল্ট ইন দ্য সার্কিট। তাহলে আমরা লিখে দিলাম, তাই নর্মাল কারেন্টের চেয়ে বেশি কারেন্ট ফ্লো হইলেও আমাদের কারেন্টটা ফ্লো হইতে থাকবে, যদি ফল্টও থাকে আমাদের কারেন্ট ফ্লোটা চলতেই থাকবে। কোশ্চেন 4 বলছে, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার GPR uses radio waves to detect changes in material ground. State the formula linking the speed, frequency and wavelength. তাহলে আমরা জানি যে স্পিড ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেন্থ বা V ইকুয়ালস টু F lambda. GPR radio waves have a frequency of 170 megahertz. The speed of the radio wave is 3.0 into 10 to the power 8 meter per second. Calculate the wavelength of the waves. তাহলে আমরা wavelength equals to জানি velocity by frequency. এখানে আমাদের velocity হচ্ছে 3.0 into 10 to the power 8 by আমাদের frequency হচ্ছে 170 megahertz, আর megahertz মানে হচ্ছে 10 to the power 6। তাহলে আমরা 10 to the power 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা নর্মাল হার্টসটা পেয়ে যাব। এবার আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলবো। 3.0 টাইমস 10 to the power 8 বাই 170 টাইমস 10 to the power 6, তাহলে ভ্যালুটা আসে 30/17, যেটা হচ্ছে 1.76। এটাকে আমরা 1.82 লিখতে পারি। এখানে আনসারটা আমরা 1.76 দিই বা 1.8 দিয়ে ম্যাটার করে না, কারণ আমাদের এখানে কোনো স্পেসিফিক ডেসিমাল পয়েন্ট বা সিগনিফিকেন্ট ফিগারে লিখতে বলেনি। রেডিও ওয়েভ passes through the ground and refracts at the boundary between soil and rock.
The diagram shows 3 wavefronts of the wave before and after refraction. The wave is also reflected at the boundary between the soil and the rock. Complete the diagram to show 3 wavefronts after the wave that has been reflected by the boundary. আমাদের এখানে দেখো ওয়েভ এসে এটা রিফ্র্যাক্টেড হচ্ছে, কিন্তু বলছে যে কিছু ওয়েভ কি রিফ্লেক্টেডও হবে। তাহলে যেই ওয়েভগুলো রিফ্লেক্টেড হবে সেগুলো আমাদেরকে আঁকতে বলেছে ডায়াগ্রামটা কমপ্লিট করে। এখানে আমরা প্রথমেই চলো নর্মালটা চিন্তা করে ফেলি। তাহলে এখানে নর্মালটা হচ্ছে মোটামুটি এই। এবার আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ইনসিডেন্স অ্যাঙ্গেল, এই সেম একটা অ্যাঙ্গেল হবে আমাদের রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে সেই অ্যাঙ্গেলে আমরা একটা লাইন এঁকে ফেলবো, আমাদের লাইনটা হবে অনেকটা এইরকম। এবার আমরা এই ওয়েভ ফ্রন্টগুলো এঁকে ফেলবো। তোমরা চেষ্টা করবে ওয়েভ ফ্রন্টগুলোর অবশ্যই যাতে এটার পারপেন্ডিকুলার হয় এখানে যেরকম আছে, আর এই ডিস্টেন্সগুলো যাতে তোমারটাতে মোটামুটি সেম হয়। আমরা এটাকে কি করব না, অনেক অল্প ডিস্টেন্স নিয়ে আঁকবো না, মোটামুটি সেম ডিস্টেন্সে আমরা আঁকার চেষ্টা করব এই প্রত্যেকটা ওয়েভ ফ্রন্টকে। এখানে হচ্ছে আমরা এই ডিস্টেন্সটাও সেম রাখার চেষ্টা করব, আবার কি এই ডিস্টেন্সটা যাতে এইখানের ডিস্টেন্সটা সমান হয় সেটাও আমরা চেষ্টা করব। এখানে আমাদের ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা একটা অ্যারো অ্যাড করে দিতে পারি ওয়েভটার ডিরেকশন শো করার জন্য। এক্সপ্লেইন ওয়াই দ্য রেডিও ওয়েভস পাসিং থ্রু দ্য রক হ্যাভ আ স্মলার ওয়েভলেন্থ দেন দ্য রেডিও ওয়েভস পাসিং থ্রু দ্য সয়েল। তাহলে এই রকে যে পাস করতেছে এটার ওয়েভলেন্থ হচ্ছে স্মলার দেন দ্য ওয়েভস পাসিং থ্রু দ্য সয়েল। চলো আমরা ডায়াগ্রামটা আর একটু দেখি। এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের সয়েল, আর এই সয়েল দিয়ে যখন ওয়েভটা যাচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। তাহলে আমাদের দেখো এখানে যে ওয়েভলেন্থটা আছে এর চেয়ে কিন্তু এই ওয়েভলেন্থটা অনেক শর্ট। এখন এটা কেন, এটা আমাদেরকে কিন্তু ডিসক্রাইব করতে বলেনি, আমাদেরকে এখানে এক্সপ্লেইন করতে বলেছে। তাহলে এটা আমাদের রিজন সহ এক্সপ্লেইন করতে হবে। এখন এটার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে দেখো আমরা কীভাবে বুঝলাম যে এখানে ওয়েভলেন্থগুলো স্মলার। আমরা ওয়েভ ফ্রন্ট বলতে যে জিনিসটা বুঝি, দেখো যখন আমাদের ট্রান্সভার্স ওয়েভস থাকে এভাবে করে অনেকগুলো, যখন ট্রান্সভার্স ওয়েভস থাকবে আমাদের, তখন আমরা ট্রান্সভার্স ওয়েভসের সেম ফেজ, যেমন ট্রান্সভার্স ওয়েভসের সবগুলো ক্রেস্ট যদি আমরা জয়েন করি, তাহলে এই লাইনগুলোর মধ্যে আমরা যদি ডিস্টেন্সটা মাপি এটাই কিন্তু আমাদের ওয়েভলেন্থ। কারণ এটি কিন্তু একটা ক্রেস্ট থেকে একটা ক্রেস্টের ডিস্টেন্স বা অন্য ট্রাফ থেকে ট্রাফের ডিস্টেন্স। তাহলে দেখো এইখানে এই যে ওয়েভ ফ্রন্টগুলো যে আমাদের শর্টার, তার মানে কিন্তু আমাদের এখানে ওয়েভলেন্থটা শর্ট। এটা আমরা এই ডায়াগ্রামটা দেখে বুঝতে পারতে। আর আমরা এই ধরনের কোশ্চেন অনেক ট্যাকেল করব। এখানে কিছু কমন পয়েন্ট আছে। আমাদের যখন একটা অপটিক্যালি লাইট মিডিয়াম থেকে একটা অপটিক্যালি ডেন্স মিডিয়ামে ট্রাভেল করে তখন কিন্তু আমাদের স্পিডটা কমে যায়। আমরা জানি যে আমাদের ওয়েভসগুলোর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সিটা আমাদের কি থাকবে, সবসময় কনস্ট্যান্ট থাকবে। আর আমাদের স্পিডটা হচ্ছে ডিপেন্ড করবে মিডিয়ামটা কি অপটিক্যালি ডেন্স নাকি অপটিক্যালি লাইট এটার উপর। যেমন আমাদের যদি এয়ার থেকে ওয়াটারে যায় তখন আমাদের লাইট থেকে ডেন্সে যাওয়ার কারণে স্পিডটা কমে যাবে। আবার যদি ওয়াটার থেকে এয়ারে যায় তখন কিন্তু আমাদের ডেন্স থেকে লাইটে যাওয়ার কারণে স্পিডটা বেড়ে যাবে, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকে। আমরা যেই স্পিডটা জানি যে 3.0 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাদের শুধুমাত্র ভ্যাকিউমে, অন্যান্য মিডিয়ামে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়। আর এই চেঞ্জ ইন স্পিডের কারণেই যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, আমরা যদি ফর্মুলাটা চিন্তা করি v=f ল্যামডা, যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকে তাহলে ভ্যালোসিটি হচ্ছে প্রপোর্শনাল টু ল্যামডা। তাই আমাদের ভ্যালোসিটি কমে গেলে ওয়েভলেন্থ কমে যায়, আবার ভ্যালোসিটি বেড়ে গেলে ওয়েভলেন্থও বেড়ে যায়। তাহলে এটাকে আমরা লিখে ফেলি, চলো। দ্য ওয়েভ ফ্রন্টস আর ক্লোজার হুইচ ইন্ডিকেটস দ্যাট দ্য wavelengths are shorter in the rock. This is because rock is optically denser than soil, which causes the speed to decrease, and as the frequency is constant, the wavelength decreases. এখানে আমরা চাইলে ওয়েভের ইকুয়েশনটাও রেফার করতে পারি as v=f lambda when frequency is constant, velocity is proportional to wavelength. এখানে কিন্তু আমাদের মোর দেন 4 মার্কস চলে আসলো। এটার জন্য হচ্ছে অবশ্যই আমাদেরকে ফ্রিকোয়েন্সি যে কনস্ট্যান্ট এই জিনিসটা মেনশন করতে হবে। এর জন্য যে আমাদের ওয়েভলেন্থটা ডিক্রিজ করবে, কারণ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, স্পিড কমলে আমাদের ওয়েভলেন্থটাও কমবে। ডিসক্রাইব আ মেথড ইউ কুড ইউজ টু ফাইন্ড দ্য প্রেশার আ পারসন এক্সার্টস অন দ্য গ্রাউন্ড ওয়েন স্ট্যান্ডিং অন 2 feet. এই লোকটা যখন গ্রাউন্ডে স্ট্যান্ড করতেছে 2 পা দিয়ে, তখন কতটা প্রেশার এক্সার্ট করতেছে সেটা আমাদেরকে বের করতে হবে। এটাও আমরা জানি ফিজিক্স পেপার 1-এর খুব কমন একটা কোশ্চেন, যেটাতে হচ্ছে আমাদের একটা ইরেগুলার শেপ থাকবে, ইরেগুলার অবজেক্ট থাকবে। সেই অবজেক্টটার আমাদের প্রথমত এরিয়া বের করতে হবে। এরিয়া বের করার জন্য আমরা এটাকে গ্রাফ পেপারে আউটলাইন করে নিতে পারি। তারপর আমরা ম্যাসটা মেজার করব
আর ম্যাস মেজার কী দিয়ে করবো সেটা আমরা ইনক্লুড করব। আর ম্যাসটা মেজার করার পর ম্যাস থেকে আমরা W=mg ইউজ করে ওয়েটটা বের করব, যেটা আমাদের ফোর্স হবে। এরপর আমরা প্রেশার ফোর্স বাই এরিয়া ফর্মুলা ইউজটা করে প্রেশারটা বের করে ফেলবো। তাহলে এটা কি আমাদের গুছিয়ে লিখতে হবে। এটা শুধু এই কোশ্চেনের জন্য না, যে কোনো ইরেগুলার অবজেক্ট দিয়ে যখন তোমাদেরকে প্রেশার বের করতে বলবে তখনই আমরা এই স্টেপসগুলো ইউজ করে আমাদের আনসারটা লিখে ফেলতে পারবো। ফার্স্ট, মেজার দ্য এরিয়া অফ দ্য ফিট বাই আউটলাইনিং দেম অন গ্রিড পেপার বা গ্রাফ পেপার লিখতে পারি আমরা। অ্যান্ড মেজার দ্য ম্যাস অফ দ্য পারসন বাই ইউজিং ব্যালেন্স। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা অবশ্যই ব্যালেন্স লিখবা। যদি ম্যাস লিখো, ম্যাস আমরা যদি মেজার করতে চাই তাহলে ব্যালেন্স ইউজ করব, আর যদি আমরা ওয়েট মেজার করতে চাই তাহলে আমরা স্কেল ইউজ করব। অ্যান্ড ইউজ দ্য ইকুয়েশন W=mg to calculate the weight. Then using the formula P=F/A we can calculate the pressure. এখানে আমাদের টোটাল সবগুলো মার্কস চলে আসছে। পার্ট বিতে বলছে the total area of contact of the camel's feet with the ground is 1300 centimeters squared. The mass of the camel is 660 kg. Calculate the pressure exerted on the ground. তাহলে আমরা খুব ইজিলি এটা বের করে ফেলতে পারি। প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সটা হবে আমাদের ওয়েট এখানে, তাহলে ম্যাস টাইমস গ্র্যাভিটি বাই এরিয়া। তাহলে আমাদের ম্যাস হচ্ছে 660 কেজি টাইমস গ্র্যাভিটির ভ্যালু আমরা ইউজ করবো 10 বাই এরিয়া হচ্ছে আমাদের 1300। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলি, চলো। 66 ডিভাইডেড বাই 13, 66 বাই 13, 5.08 বা 5.1 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার্ড। এখানে আমরা চাইলে 5.08ও লিখতে পারতাম, কিন্তু অনেকে আবার এটাকে আনসারটা 5.07 লিখে ফেলে। সেটা আমরা করব না, কারণ 7-এর পরে ভ্যালুটা হচ্ছে 6। তাহলে অবশ্যই এটাকে আমরা 5.08 অথবা 5.1 লিখবো। তাহলে আমাদের প্রেশারটা হচ্ছে 5.1 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার্ড। আর অবশ্যই একটু ভালো করে খেয়াল করবে, এখানে যদি আবার মিটার স্কোয়ার্ড থাকতো তখন কিন্তু আমাদের এটাকে মিটারে কনভার্ট করা খুব জরুরি ছিল। The photograph shows an X-ray image of a person's knee. The person has had part of their knee replaced. এই দেখো, আমরা কিন্তু দেখে বুঝতে পারতেছি যে এই পার্টটা হচ্ছে রিপ্লেস করা হয়েছে। এই পার্টটার ইমেজটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে রিপ্লেস করা হয়েছে হার্ড। এই যে আমাদের বোনটা আছে, বোনের ক্যাপসের পার্টগুলোতে। X-rays are part of electromagnetic spectrum. All electromagnetic waves are transverse waves and transfer energy. State another property that all electromagnetic waves have in common. সবগুলোই আমাদের কি করে? সবগুলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস আর এনার্জি ট্রান্সফার করে। এই দুইটা জিনিস ছাড়া আমরা যে কোনো অন্য প্রপার্টি লিখে দিলেই হবে ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভসের জন্য। তাহলে আমরা জানি সবগুলো হচ্ছে ভ্যাকিউমে সেম স্পিডে ট্রাভেল করে। তাহলে এটা আমরা লিখতে পারি ট্রাভেলস অ্যাট সেম স্পিড ইন ভ্যাকিউম। আমরা আরও লিখতে পারি যে অল ক্যান বি রিফ্লেক্টেড অর রিফ্র্যাক্টেড অর ডিফ্র্যাক্টেড, অথবা দে অল ক্যান ট্রাভেল থ্রু স্পেস বা ভ্যাকিউম আমরা লিখতে পারি। সবগুলোর জন্য আমরা মার্কস পেয়ে যাব। সেট আ হার্মফুল এফেক্ট অফ এক্সেসিভ এক্সপোজার টু এক্সরেস। এক্সরেতে যদি এক্সেসিভ এক্সপোজার হয় তখন আমাদের কি হার্মফুল এফেক্ট হতে পারে? এক্ষেত্রে আমরা লিখতে পারি ইট ক্যান কজ ক্যান্সার, অথবা ইট ক্যান কজ সেল মিউটেশন, সেল ড্যামেজ, ইট ক্যান কজ ক্যান্সার, অথবা আমরা এটাকে সেল মিউটেশন অথবা সেল ড্যামেজ, এগুলো কিন্তু আমরা লিখতে পারতাম। ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন ট্রান্সভার্স ওয়েভস অ্যান্ড লংজিটিউডাল ওয়েভস। আমাদের ডেসক্রাইব করতে বলেছে ডিফারেন্স বিটুইন ট্রান্সভার্স অ্যান্ড লংজিটিউডাল ওয়েভ। আর এখানে আমরা একটা ডায়াগ্রাম আঁকতে পারবো আমাদের আনসারটাকে হেল্প করার জন্য। এরকম সিচুয়েশনে খুব ভালো হয় যদি তোমরা ডায়াগ্রাম এঁকে ফেলো, কারণ আমাদের ডায়াগ্রাম থেকে কিন্তু ফুল 3 মার্কস চলে আসতে পারে। তাহলে যদি আমরা ডায়াগ্রাম আঁকতে চাই, আমরা এরকম একটা ডায়াগ্রাম আঁকতে পারি। আমরা স্প্রিংয়ের যে ডায়াগ্রামগুলো আছে সেগুলো আমরা দেখছি, তাহলে আমরা সেই একটা ডায়াগ্রাম আঁকতে পারি। দেখো, একটা হচ্ছে আমরা লংজিটিউডাল ওয়েভসের জন্য আঁকবো। এটা হচ্ছে কিছু জায়গায় কম্প্রেশন থাকবে, আবার কিছু জায়গায় রেয়ারফেকশন থাকবে, আবার কম্প্রেশন, আবার রেয়ারফেকশন, আবার কম্প্রেশন, এভাবে করে আমরা আঁকতে পারি। আর এটাকে অবশ্যই আমাদের মার্ক করে দিতে হবে। এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে রেয়ারফেকশন। আর আরেকটা জিনিস মার্ক করবা, এটা হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে আমাদের ডিরেকশন অফ অসিলেশন, আর এই দিকে হচ্ছে আমাদের ডিরেকশন অফ ট্রাভেল। আর আমরা ট্রান্সভার্স ওয়েভসটাও এখানে এগিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে আমরা মার্ক করে দিব এটা হচ্ছে আমাদের ডিরেকশন অফ অসিলেশন, আর এটা হচ্ছে আমাদের ডিরেকশন অফ ট্রাভেল বা ডিরেকশন অফ মোশন। আর এটাকে আমরা ক্রেস্ট ট্রাফ মার্ক করে দিই। এটাতে কিন্তু আমরা ফুল 3 মার্কস পেয়ে যাব। আর আমরা চাইলে এটাকে লিখেও আনসার করতে পারি। সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস ট্রাভেলস পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ অসিলেশন, whereas longitudinal waves travel parallel
to the direction of oscillation. এইটুকু লিখলেও কিন্তু আমরা এখানে 3 মার্কস পেয়ে যাব। তো এই ক্ষেত্রে লেখাটাই বেটার অপশন। এরপরও তোমরা চাইলে লিখতেও পারো, সাথে ডায়াগ্রাম আঁকতে পারো যদি এক্সট্রা টাইম থাকে তোমাদের, অথবা শুধু এখানে লিখে দিলেও হবে। The diagram shows a part of the knee called the patella. The patella has been removed from a person's knee. The patella is a small, irregularly shaped bone that is denser than water. Describe how to find mass and the volume of the patella bone. তাহলে আমাদেরকে describe করতে বলেছে কিভাবে আমরা mass and volume বের করব এই patella বোনটার। যেহেতু এই patella বোনটা হচ্ছে একটা irregularly shaped object, এটার ভলিউম বের করার জন্য আমরা চাইলে ডিসপ্লেসমেন্ট মেথডটা ইউজ করতে পারি, ওয়াটার ডিসপ্লেসমেন্ট মেথড। আর যেহেতু এটা ডেন্সার দেন ওয়াটার বলা আছে, আমরা এখানে ওয়াটার ডিসপ্লেসমেন্ট মেথডটা ইউজ করতে পারবো। আর ম্যাসটা সেম আমরা একটা ব্যালেন্স ইউজ করে মেজার করে ফেলবো। তাহলে আমরা লিখব টু ফাইন্ড দ্য ম্যাস ইউজ আ ব্যালেন্স, আর টু ফাইন্ড দ্য ভলিউম টেক আ মেজারিং সিলিন্ডার অ্যান্ড fill it with water and record the initial volume. Make sure the bone is fully submerged and then record the final volume. Subtract the initial volume from the final volume to find the volume of the bone. এখানে দেখো একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যদি আমরা 4 মার্কস ফুল পাইতে চাই, তাহলে আমাদের এখানে একটা এক্সপেরিমেন্টাল ডিটেল দেওয়া, যেমন এখানে আমরা করলাম সেটা হচ্ছে মেক শিওর দ্য বোন ইজ ফুললি সাবমার্জড। এই পার্টটা, এরকম কোনো একটা পার্ট দেওয়া খুবই জরুরি যদি তুমি ফুল 4 মার্কস পেতে চাও। এটা কিছু অপশনস হতে পারে, যেমন নট স্প্ল্যাশিং, টোটালি সাবমার্জড, কালেক্টিং অল ড্রিপস ফ্রম ইউরেকা ক্যান স্প্রাউট। মানে যদি আমরা ওভারফ্লো করাতে চাই, ইউরেকা ক্যান ইউজ করে ইউরেকা ক্যানের মধ্যে সাবমার্জ করার পর পানিটা ওভারফ্লো করবে, সেটা সব যাতে কালেক্ট হয় সেটা আমরা খেয়াল করব। তারপর হচ্ছে রিডিং মেজারিং সিলিন্ডার অ্যাট আই লেভেল। মেজারিং সিলিন্ডার আমরা যখন নিব রিডিংটা, সেটা যাতে আই লেভেলে হয়, প্যারালাক্স এরর যাতে না থাকে। ব্যালেন্স দ্য মেজারিং সিলিন্ডার অন আ ফ্ল্যাট সারফেস, এরকম কোনো এক্সপেরিমেন্টাল ডিটেল দিতে হবে। অথবা এনশিওর দ্য ব্যালেন্স ইজ জিরোড, অথবা দেয়ার ইজ নো জিরো এরর অন দ্য ব্যালেন্স ওয়েন ক্যালকুলেটিং দ্য ম্যাস। এরকম কোনো এক্সপেরিমেন্টাল ডিটেল কিন্তু আমাদের ইনক্লুড করতে হবে ফুল 4 মার্কস পাওয়ার জন্য। অনেকে আমরা এক্সপেরিমেন্টাল ডিটেলটা ইউজ করি না, যার কারণে আমাদের একটা মার্কস এখানে কমে যায়। পরিস্থিতিতে বলছে a scientist finds the volume and mass of a patella. The mass of the patella is 17 gram. The volume of the patella is 13 cm cube. Find the density of the patella. তাহলে আমরা জানি যে ডেন্সিটি ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম। তাহলে ডেন্সিটিটা কত হবে? ম্যাস হচ্ছে আমাদের 17 গ্রাম বাই ভলিউম হচ্ছে 13। তাহলে আমাদের 2 সিগনিফিকেন্ট ফিগার আনসারটা লিখতে হবে 17 বাই 13। আমাদের ভ্যালুটা আসে 1.3, যেহেতু আমাদের 2 সিগনিফিকেন্ট ফিগার আনসারটা দিতে হবে। তাহলে আমরা আনসারটা লিখে ফেলি 1.3। অবশ্যই সিগনিফিকেন্ট ফিগারটা মাথায় রাখবা, না হয় কিন্তু একটা মার্কস এখানে চলে যাবে। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবা, এগুলো কিন্তু ফর্মুলা বুকলেটে অলরেডি দেওয়া থাকে। এই যে আমাদের প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ডেন্সিটি ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম, এই সবগুলো ফর্মুলা কিন্তু ফর্মুলা বুকলেটে দেওয়া আছে। অবশ্যই ফর্মুলা বুকলেটটা ইউজ করবা তোমরা। আর যেই ফর্মুলাগুলো তোমাদের ভালোভাবে মনে নেই, সেই ফর্মুলাগুলো কিন্তু এখান থেকে তোমরা চেক করে নিবা, চেক করে তোমরা ওখানে ইউজ করবা। দ্য সার্কিট ডায়াগ্রাম শোজ আ মোটর, power supply, switch and variable resistor connected in series. The switch is open and the motor is not moving. State how much energy is in the kinetic energy store of the motor. যেহেতু এখানে আমাদের কারেন্টটা ফ্লো করতেছে না, সুইচটা ওপেন আর মোটরটা মুভ করতেছে না, রোটেট করতেছে না, তাহলে কাইনেটিক এনার্জি অবশ্যই 0 হবে, কারণ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, আর ভিটা হচ্ছে এখানে 0। The switch is closed. The motor takes 0.42 seconds to reach its maximum speed of rotation. The mean current in the motor is 3.9 amps. The voltage across the motor is 7.1 volt. Show that the work done on the motor during the 0.42 seconds is about 12 joules. এখানে এইরকম কোশ্চেনগুলোতে ওয়ার্ক ডান ইকুয়ালস টু অবশ্যই এনার্জি ট্রান্সফার হয়। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এনার্জি ট্রান্সফার, যেটা হচ্ছে আইভিটি দিয়ে আমরা বের করতে পারি। তাহলে কারেন্ট বা মেইন কারেন্ট হচ্ছে আমাদের 3.9 অ্যাম্পস, ভোল্টেজ হচ্ছে আমাদের 7.1, আর টাইম হচ্ছে 0.42 সেকেন্ডস। তাহলে আমাদের ওয়ার্ক ডানটা কত আসে চলো দেখি। 3.9 টাইমস 7.1 টাইমস 0.42, 11.62। তাহলে আমরা লিখতে পারি 11.6 হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। 11.6 চলছে আমাদের আনসার। আর যেহেতু এটা 11.6, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 12 টু সিগনিফিকেন্ট ফিগারে। Complete the Sankey diagram for the electric motor during the 0.42 seconds by giving the missing information. Energy transferred to motor dash from battery.
কিভাবে করে আমাদের এনার্জিটা ট্রান্সফার হয় ব্যাটারি থেকে মোটরে ইলেকট্রিক্যালি। আর এটা হচ্ছে আমাদের ইনপুটটা টোটাল, সেটা হচ্ছে 12 জোলস। আর আমাদের আউটপুটটা কি হয়, কাইনেটিক এনার্জি স্টোর অফ মোটর। দেখো এখানে আমাদের 2 জোলস যেহেতু সারাউন্ডিংয়ে ওয়েস্ট হয়ে যাচ্ছে, আমাদের 12 থেকে 2 জোলস বাদ দিলে 10 জোলস হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি স্টোরে যাচ্ছে মোটরের, আর বাকিটা কি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। তাহলে এই ওয়েস্টটা কীভাবে হয়, থার্মাল এনার্জি স্টোর দিয়ে। তাহলে থার্মাল স্টোর অফ সারাউন্ডিং। এখানে তোমরা হিট লিখবা না, কারণ হিট স্টোর বলে না, এটাকে থার্মাল স্টোর বলে। কাইনেটিক স্টোর বলে যেরকম, মুভিং স্টোর বলে না, ওরকম এটাকে থার্মাল স্টোর বলে, হিট স্টোর বলে না। ইউজ দ্য স্যাঙ্কি ডায়াগ্রাম টু ক্যালকুলেট the efficiency of the process of bringing the motor to its maximum speed of rotation. স্যাঙ্কি ডায়াগ্রামটা ইউজ করে আমাদের এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে আমরা এফিসিয়েন্সি ইকুয়ালস টু কি জানি বলো, ইউজফুল এনার্জি আউটপুট বাই টোটাল এনার্জি ইনপুট টাইমস 100। আর যদি তোমরা আবারও বলছি ফর্মুলাটা না জানো বা পরীক্ষার সময় মনে না থাকে, তখন এই পার্টটা থেকে তোমরা দেখে নেবে, এফিসিয়েন্সি ইকুয়ালস টু ইউজফুল এনার্জি আউটপুট বাই টোটাল এনার্জি ইনপুট টাইমস 100%। তাহলে আমাদের ইউজফুল এনার্জি আউটপুট এখানে 10 জোলস ছিল। 10 জোলস হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি স্টোরেজ ছিল মোটরের, টোটাল হচ্ছে 12 টাইমস 100%। আর এখানে পার্সেন্টটা ক্যালকুলেশন যখন করবে তোমরা ক্যালকুলেটার ইনপুট দিবে না, আমরা হচ্ছে এভাবে করে ইনপুটটা দিব 10/12 টাইমস 100। তাহলে আমাদের আসে 83.3। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি, 83.3%. In some countries, snow can fall and collect on the ground. Diagram 1 shows that after the snow has fallen, the sky can be clear, leaving the snow directly exposed to the sun. তাহলে এখানে আমাদের সানটা আছে আর স্নো, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। Explain why the white snow will take a long time to melt even though directly exposed to the sun. আমরা জানি হোয়াইট কালারটা কি, একটা poor absorber of heat বা good reflector of heat, সেটা আমরা লিখে দিব। White objects are good reflectors and poor absorbers of heat। এটা লিখলেই কিন্তু আমাদের মার্কসটা চলে আসবে। Part B তে বলছে diagram 2 shows a different piece of ground that has a metal drain cover. If the snow lands on metal, the snow takes a shorter time to melt. এই যেই স্নোটা হচ্ছে মেটাল ড্রেন কাভারের উপর ল্যান্ড করতেছে, এই স্নোটা তাড়াতাড়ি মেল্ট হয়। কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেন ওয়াই দ্য স্নো মেল্টস ইন আ শর্টার টাইম অন দ্য মেটাল ড্রেন কাভার। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেছি যে ড্রেন কাভারটা কি হচ্ছে, ড্রেন কাভারটা হচ্ছে এই যে স্নো, এই স্নো থেকে ওয়ার্ম, আর ড্রেন কাভার হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট, যার কারণে এটা কি করছে, এই স্নোতে হিটটা কন্ডাক্ট করে পাস করে দিচ্ছে। আমরা জানি যে হিট সবসময় কি হয়, যেখানে বেশি হিট সেখান থেকে কম হিটের দিকে ট্রাভেল করে। ঠান্ডা থেকে গরমের দিকে কিন্তু হিটটা ট্রাভেল করে না, অবশ্যই গরম থেকে ঠান্ডার দিকে হিটটা ট্রাভেল করে। তাহলে আমরা এটা মেনশন করে লিখে দিই, চলো। দ্য মেটাল ড্রেন কাভার ইজ ওয়ার্মার দেন দ্য স্নো অ্যান্ড ইজ আ গুড কন্ডাক্টর অফ হিট, সো এনার্জি ট্রান্সফার্স ফ্রম ড্রেন কাভার টু স্নো। Explain how a convection current above the snow increases the time taken for the snow to melt. এটা বোঝার জন্য আমাদেরকে কনভেকশন কারেন্টটা নিয়ে একটু চিন্তা করতে হবে। আমাদের এটা যদি স্নো হয়, কনভেকশন কারেন্টের কারণে কী হবে আমরা জানি, হট এয়ারটা উপরে চলে যাবে আর উপর থেকে কোল্ড এয়ারটা নিচে চলে আসবে। তখন যদি হট এয়ার আমাদের নিচে থাকতো, তাহলে হট এয়ার থেকে স্নোর মধ্যে আমাদের হিট ট্রান্সফার হতো আর স্নোটা তাড়াতাড়ি মেল্ট করতো। কিন্তু যেহেতু এখন আমাদের কোল্ড এয়ারটা নিচে আছে, কোল্ড এয়ার থেকে স্নোর মধ্যে আমাদের খুব বেশি হিট ট্রান্সফার হবে না, যার কারণে আমাদের স্নোটা মেল্ট হতে টাইমটা বেশি লাগবে আরও। তাহলে আমরা লিখে ফেলি, চলো। ওয়ার্ম এয়ার রাইজেস অ্যান্ড দ্য কোল্ড এয়ার কাম নিয়ার দ্য স্নো হুইচ রিডিউসেস দ্য হিট ট্রান্সফার ফ্রম এয়ার টু স্নো। অনেকেই এইখানে আমরা ভুল করে ফেলি, আমরা এখানে স্নো টু এয়ার লিখি, কিন্তু হিট ট্রান্সফারটা কিন্তু এয়ার টু স্নো হবে, কারণ আমরা জানি ওয়ার্ম প্লেস থেকে লেস ওয়ার্ম প্লেসে হিট ট্রান্সফার হয়, বা হটের থেকে কোল্ডের দিকে সবসময় হিট ট্রান্সফার হয়, কোল্ড থেকে হটের দিকে হিট ট্রান্সফার হয় না। A manometer is a device that can be used to measure the pressure difference between gas from a gas tap and the atmosphere. When a gas tap is connected to the manometer, the liquid in the manometer moves due to additional pressure of the gas. দেখো কি আছে, এটা হচ্ছে একটা ম্যানোমিটার, এটার মধ্যে একটা লিকুইড দেওয়া আছে। কোনো একটা গ্যাস ট্যাপে যদি আমরা এটাকে কানেক্ট করি, তখন কি হচ্ছে, লিকুইডটা এদিকে নিচে নেমে যাচ্ছে আর ওদিকে উপরে উঠে যাচ্ছে। The pressure difference is linked to the difference in height of the two surfaces of the liquid by the formula pressure difference equals to density times gravity times height difference. The height difference between the two surfaces is 0.094 meters. Calculate the pressure difference between the gas from the gas tap and the atmosphere.
তাহলে আমাদের প্রেশার ডিফারেন্সের ফর্মুলাটা যেহেতু দিয়ে দিছে, আমাদের প্রেশার ডিফারেন্সটা হবে ডেনসিটি, যেটা দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের 14,000 কেজি পার মিটার কিউব। তাহলে এটা স্ট্যান্ডার্ড ইউনিটই আছে, এটা আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন নেই। টাইমস গ্র্যাভিটি হচ্ছে 10 টাইমস 0.094 আমাদের হাইট ডিফারেন্সটা। তাহলে আমাদের ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলি, চলো। 14,000 টাইমস 10 টাইমস 0.094, 13,160, এটা হচ্ছে আমাদের প্রেশার ডিফারেন্স। দ্য গ্রাফ শোজ হাউ দ্য ভেলোসিটি অফ দ্য সারফেস অফ দ্য লিকুইড চেঞ্জেস with time from when the gas tap is opened to when the water level stops moving. এখানে আমাদের ভেলোসিটি দেওয়া আছে ভার্সেস টাইম দেওয়া আছে। আমাদের গ্যাস ট্যাপটা যখন ওপেন করা হয় আর লিকুইডটা যখন মুভ করা হয়, এই সময় ভেলোসিটি কীভাবে চেঞ্জ হয় সেটার আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। যখন গ্যাস ট্যাপটা ওপেন করা হয়, এক্সট্রা একটা প্রেশারের কারণে আমাদের লিকুইডটা রাইজ করে, লিকুইডটা মুভ করা স্টার্ট করে, আর প্রেশারটা আস্তে আস্তে ব্যালেন্স হওয়ার কারণে লিকুইডটা মুভ করা স্টপ করে দেয়। আমাদের এখানে এই গ্রাফটা দেওয়া। আমাদের কোশ্চেনে বলছে ইউজ দ্য গ্রাফ টু শো দ্যাট দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য সারফেস অফ দ্য লিকুইড ইজ 4.7 সেন্টিমিটার্স। আমরা জানি যে আমাদের একটা ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদের দেয় হচ্ছে এক্সেলারেশন, আর এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদের দেয় হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড। তাহলে আমাদের এই ডিস্টেন্স ট্রাভেলটা হবে হচ্ছে এই এরিয়া আন্ডার দ্য গ্রাফ। তাহলে আমাদের এরিয়া আন্ডার দ্য গ্রাফ হবে হাফ ইন্টু বেস হচ্ছে 0.2 টাইমস হাইট হচ্ছে আমাদের 45, 46, 47। তাহলে আমরা লিখে ফেলি এটা হাফ টাইমস 0.2 টাইমস 47। আমাদের ভ্যালুটা আসে হাফ টাইমস 0.2 টাইমস 47। তাহলে আমাদের ভ্যালুটা চলে আসে 4.7। যেগুলো আমাদের শো করতে বলেছে, আমাদের শোটা হয়ে গেল। ক্যালকুলেট দ্য এক্সেলারেশন অফ দ্য সারফেস অফ দ্য লিকুইড। তাহলে এক্সেলারেশন ইকুয়ালস টু আমরা জানি v মাইনাস ইউ বাই টি। তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে আমাদের এখানে দেখো 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে আমাদের 47 বাই টাইম হচ্ছে টোটাল 0.2 সেকেন্ড। তাহলে আমাদের এক্সেলারেশন হবে মাইনাস 47 বাই 0.2 মাইনাস 235 মাইনাস 235 হচ্ছে আমাদের এক্সেলারেশন। এক্সপ্লেইন হাউ দ্য গ্যাস প্রেশার চেঞ্জেস ইফ দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ইনক্রিজেস। ইউ শুড ইউজ আইডিয়াস অ্যাবাউট পার্টিকলস ইন ইউর আনসার। এটাও আমাদের একটা কমন কোশ্চেন। এখানে কি বলছে, এক্সপ্লেন হাউ দ্য গ্যাস প্রেশার চেঞ্জেস ইফ টেম্পারেচার অফ দ্য গ্যাস ইনক্রিজেস। আমাদের গ্যাসের টেম্পারেচারটা যদি বেড়ে যায় তাহলে গ্যাস প্রেশারটা কি চেঞ্জ হবে এটা আমাদেরকে এক্সপ্লেন করতে বলেছে। এটাও আমাদের খুব কমন একটা কোশ্চেন। এটার আনসারটা আমাদের এরকম, যদি আমাদের গ্যাসের টেম্পারেচার বেড়ে যায় তাহলে আমাদের যে গ্যাস পার্টিকেলসগুলো আছে সেগুলোর স্পিড বেড়ে যাবে। দ্য স্পিড অফ দ্য গ্যাস পার্টিকেলস উইল ইনক্রিজ অ্যান্ড দেয়ার উইল বি মোর কলিশনস, মোর ফ্রিকুয়েন্ট কলিশনস বিটুইন দ্য গ্যাস পার্টিকেলস অ্যান্ড দ্য container walls. The particles will also collide with more force. এখানে আমাদের 3 মার্কস দেখে আমাদের আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। তবে যদি আমরা আরও বেশি মার্কসে আনসার করতাম, এরপর আমরা হচ্ছে অন্য কিছু পার্ট মেনশন করতাম, সেটা হচ্ছে ইউজিং প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, অ্যাজ ফোর্স ইনক্রিজেস সো ডাজ প্রেশার। এই লাইনটা আমরা লেখার অভ্যাসটা রাখবো, যদি আমাদের বেশি মার্কসে আসে তখন আমরা এই লাইনটাও লিখে দিব। A student investigates how the time taken for a ball to roll down a slope changes with the distance from the bottom of the slope. This is the student's method. Place a ball on the slope 10 cm from the bottom of the slope, release the ball and start a stopwatch. Stop the stopwatch when the ball arrives at the bottom of the slope. Record the time taken for the ball to roll down the slope. Repeat for different distances from the bottom of the slope. Complete the table by placing a tick to show which variable are the independent, dependent and control variables in this investigation. এই কোশ্চেনগুলোতে আমাদের কোন চেঞ্জের সাথে তুমি কোন এফেক্টের রিলেশন দেখতে চাও সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে এটা যদি আমাদের একটা স্লোপ হয়, ধরো এখান থেকে 10 সেন্টিমিটার দূর থেকে আমাদের বলটা রিলিজ করা হচ্ছে, দেন কতটুকু সময় লাগছে এটা আমরা মেজার করব। দেখো এখানে বলা আছে স্টুডেন্ট ইনভেস্টিগেটস হাউ দ্য টাইম টেকেন for a ball to roll down a slope changes with the distance from the bottom of the slope. তাহলে স্লোপের বটম থেকে ডিস্টেন্সের উপর টাইমটা কীভাবে ডিপেন্ড করছে সেটা আমরা রিলেশনটা দেখব। তাহলে এখানে আমরা কোনটা বারবার চেঞ্জ করে দেখবো, এটাও কিন্তু এখানে বলা আছে রিপিট ফর ডিফারেন্ট ডিস্টেন্সেস ফ্রম দ্য বটম অফ দ্য স্লোপ। তার মানে এটা আমরা বারবার চেঞ্জ করে দেখব, ওইটা অনুযায়ী টাইমটা কত হবে সেটা কিন্তু আমরা জানি না, টাইমটা চেঞ্জ হবে এটা আমরা জানি, ওইটা আমরা মেজার করব। কিন্তু আমরা বারবার নির্দিষ্ট করে দিচ্ছি কোনটা, এই ডিস্টেন্সটা একবার 10 থেকে করে দেখতে পারি, একবার 15 থেকে করে দেখতে পারি, এভাবে করে আমরা এটা চেঞ্জ করে দেখব। তাহলে এখানে কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যেটা আমরা চেঞ্জ করে করে দেখব, তাহলে এখানে হচ্ছে এই ডিস্টেন্সটা, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কতটুকু সময় লাগবে এটা রোল করতে, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যখন আমরা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টটা আইডেন্টিফাই করে ফেলবো
বাকি সবগুলোই আমাদের হয়ে যাবে কন্ট্রোল ভ্যারিয়েবল। সারফেস অফ দ্য স্লোপ এটা আমাদের কি, এটা কি আমাদের ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কোনোটাই না, আমরা এটা আগেই ডিসকাস করে ফেলেছি, তাহলে এটা আমাদের কন্ট্রোল। অ্যাঙ্গেল অফ দ্য স্লোপ এটাও আমাদের কন্ট্রোল, কারণ এটাও কি আমরা ডিসকাস করে ফেলেছি, যেহেতু এটা আমাদের ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কোনোটাই না, এর জন্য এটা আমাদের কন্ট্রোল হবে। ডিস্টেন্স ট্রাভেলড এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা আমরা কন্ট্রোল করছি যে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, একবার 10, একবার 15, একবার 20। আর এটার উপর আমরা কি দেখতে চাচ্ছি যে এটার সাথে কি ডিপেন্ড করবে, টাইম কতটা হবে, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট যখন আমরা মার্ক করে ফেলবো, এরপর বাকি সবগুলোই কি হবে, কন্ট্রোল হবে। এখানে যদি আরও 5টা ভ্যারিয়েবলও দিত, সেই 5টাই কিন্তু কন্ট্রোল হয়ে যেত আমাদের। দ্য টেবিল শোজ দ্য স্টুডেন্টস রেজাল্টস, ডিস্টেন্স ট্রাভেল ইন সেন্টিমিটার, এই যে দেখো 10, 20, 30, 40, 50, আর আমাদের এখানে টাইম টেকেন। তো কখনো যদি বুঝতেও সমস্যা হয় কোশ্চেন থেকে, তখন কিন্তু তোমরা টেবিল দেখলেও এটা আইডেন্টিফাই করতে পারবে। প্লট দ্য স্টুডেন্টস ডাটা অন দ্য গ্রিড, ড্র আ কার্ভ অফ বেস্ট ফিট। তাহলে আমরা প্লটগুলো করে ফেলি, চলো। 10 হচ্ছে 0.41, 10 হবে 0.41, 20 0.58, 20 হবে 0.58, 30 হচ্ছে 0.71, 30 0.71, 40 0.82, 40 হচ্ছে আমাদের 0.82, 50 হচ্ছে 0.91, 50 হচ্ছে আমাদের 0.91। এবার আমাদেরকে কি করতে হবে, ড্র আ বেস্ট ফিট কার্ভ। বেস্ট ফিট কার্ভে আমাদের সবগুলো পয়েন্ট দিয়ে আমাদের কার্ভটা যেতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না, আমাদের মোটামুটি সবগুলো পয়েন্টের কাছাকাছি বা মিডল দিয়ে গেলেও হবে। তাহলে আমরা কার্ভ অফ বেস্ট ফিটটা এখানে এঁকে ফেলবো। অবশ্যই ওভাররাইট করা যাবে না, যেটা আমি করছি, রেখে তোমরা একটু সুন্দর করে এঁকে দিবে। বাট 3তে বলছে দ্য স্টুডেন্ট কনক্লুডস দ্যাট দ্য রেজাল্ট ওবেজ দিস রিলেশনশিপ, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম স্কোয়ার্ড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ইউজ দ্য স্টুডেন্টস ডেটা to deduce whether the students' results support this conclusion. এখানে এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে তোমরা ইয়েস নো আগে থেকে কিছুই চিন্তা করার দরকার নাই, যেহেতু আমাদের একটা ফর্মুলা দিয়ে দিছে। এটা খুব কমন টাইপ অফ কোশ্চেন। এটা আমরা কি করব, অ্যাটলিস্ট 2 সেটস অফ ভ্যালুজ আমরা নিয়ে আমরা কি করব, আমরা এটাকে ক্যালকুলেট আগে করে দেখব। দেখার পর যদি আমরা দেখি যে কনস্ট্যান্ট হচ্ছে, তখন আমরা বলবো যে হ্যাঁ স্টুডেন্টের কনক্লুশন ঠিক আছে। আর যদি দেখি যে না, তখন আমরা বলতে পারি যে না, কনক্লুশন ঠিক নাই। তাহলে আমরা 2টা ডাটা নিই টেবিল থেকে, চলো। যেমন 10 আর 0.41, তাহলে 10 বাই 0.41 স্কোয়ার্ড ইকুয়ালস টু আমাদের একটা ভ্যালু আসবে। আর আরেকটা সেট অফ ডাটা হচ্ছে 20 ডিভাইড বাই 0.58, 20 ডিভাইডেড বাই 0.58 স্কোয়ার্ড। তাহলে আমাদের ফর্মুলা আমরা বসিয়ে দিলাম। তাহলে চলো আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করে ফেলি। 20 বাই 0.58 স্কোয়ার্ড, যেটা হচ্ছে 59.45, আবার 10 বাই 0.41 স্কোয়ার্ড ইকুয়ালস টু আমাদের হচ্ছে 59.49। যেহেতু এটা আমাদের খুব কাছাকাছি আসতেছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ইয়েস, দ্য স্টুডেন্টস কনক্লুশন ইজ কারেক্ট অ্যাজ দ্য কনস্ট্যান্ট ভ্যালুজ আর ইকুয়াল কারেক্ট টু 2SF। যেমন আমরা 2 সিগনিফিকেন্ট ফিগারে দেখতে পারতেছি, 2 সিগনিফিকেন্ট ফিগারে হচ্ছে আমাদের ভ্যালুগুলো, কনস্ট্যান্টের ভ্যালুগুলো সেম। যদি আমাদের ডিফারেন্ট আসতো, তাহলে আমরা নো লিখে দিতাম, ভ্যালু সেম না, সমস্যা নাই। তো এইটা ইয়েস নোর উপর মার্কসটা না, আমাদের মার্কসটা হচ্ছে আমরা অ্যাটলিস্ট 2টা বা 3টা সেটস অফ ভ্যালুজ ক্যালকুলেট করব, তারপর সেটা ভ্যালুগুলো দেখে আমরা কনক্লুশনটা আমাদের আনবো। এটা হচ্ছে আমাদের মার্কসটা ডিপেন্ড করে এটার উপর। Diagram 1 shows a light emitting diode LED and a resistor in series with a cell and an emitter. এখানে আমাদের একটা সেল আছে, আর একটা হচ্ছে একটা এমিটার আছে, আর এখানে একটা এলইডি আর আমাদের একটা রেজিস্টর আছে। দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য এলইডি ইজ 0.63 ভোল্ট। ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য সার্কিট, গিভ ইউর আনসার ইন মিলিঅ্যাম্পস। আমরা যদি কারেন্টটা বের করতে চাই, তাহলে আমাদের একটা ইকুয়েশন ইউজ করতে হবে যেটার মধ্যে কারেন্ট আছে। তাহলে আমরা ইউজ করতে পারি কি, দেখো, ভি ইকুয়ালস টু আই আর, ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স, বা আই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমরা দুইটা যে আমাদের রেজিস্টর আছে, এটা একটা এলইডি আর এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টার, এই দুটোর মধ্যে আমরা রেজিস্ট্যান্স জানি কোনটার, রেজিস্ট্যান্স জানি হচ্ছে এইটার, কিন্তু এটার আবার ভোল্টেজ আমাদের দেওয়া নাই, এটার ভোল্টেজটা আমাদের বের করতে হবে। তাহলে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স দিয়ে আমরা কারেন্টটা বের করে ফেলতে পারবো। দেখো এবার আমরা জানি যে এটা একটা সিরিজ সার্কিট, আর সিরিজ সার্কিটের মধ্যে ভোল্টেজগুলো অ্যাড আপ হয় টোটাল ভোল্টেজে। V1 প্লাস এটার যেটা ভোল্টেজ হবে V2 ইকুয়ালস টু টোটাল ভোল্ট হবে, ব্যাটারির বা সেলের যে ভোল্টটা থাকবে সেটা, আর কারেন্ট হচ্ছে সবগুলোতে সমান থাকে। তাহলে আমরা লিখতে পারি যে এটার ভোল্টেজ যদি আমরা V2 ধরি, V2 ইকুয়ালস টু 1.5, যেটা হচ্ছে টোটাল ভোল্ট, মাইনাস 0.63, এটা হচ্ছে আমাদের ভোল্টেজটা হবে। তাহলে আমাদের কারেন্টটা কত হবে,
1.5 minus 0.63 divided by resistance হচ্ছে 95 1.5 minus 0.63 by 95 যেটা হচ্ছে আমাদের 87 by 9500 amps আমাদের যেহেতু এটা ভোল্টে আছে আর রেজিস্ট্যান্সটা ওমসে আছে আমাদের কারেন্টটাও কিসে আসবে অ্যাম্পিয়ার্সে আসবে কিন্তু আমাদেরকে আনসারটা দিতে বলেছে মিলি অ্যাম্পসে তাহলে অ্যাম্পস থেকে মিলি অ্যাম্পসে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হয় 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে 87 by 9500 টাইমস 1000 তাহলে আমরা লিখতে পারি 870 by 95 চলো ক্যালকুলেট করে ফেলি 870 by 95 9.16 অথবা 9.2 আমরা লিখতে পারি 9.2 milliamps হচ্ছে আমাদের কারেন্ট Diagram 2 shows a second LED and an extra resistor connected in parallel with the cell. The resistor and the LED are the same as the components used in the diagram 1. The two resistors are identical and the two LEDs are identical. Explain how the ammeter reading will change. দেখো আমাদের আগে যে সেটআপটা ছিল এই সেম ভাবে এক্সট্রা একটা এলইডি আর এক্সট্রা একটা রেজিস্টার দেওয়া হয়েছে এটার রেজিস্ট্যান্স ছিল 95 ohms তাহলে এটারও রেজিস্ট্যান্স 95 ohms বলেছে দুইটা সেম এখন তাহলে আমাদের অ্যামিটারের রিডিংটা কি চেঞ্জ হবে এটা কি বাড়বে নাকি এটার রিডিংটা কমবে আর এটাকে আমাদের অবশ্যই এক্সপ্লেন করতে হবে তাহলে শুধু বাড়বে বা কমবে লিখলে আমরা ফুল মার্কসটা পাবো না কেন বাড়বে বা কেন কমবে সেটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে দেখো আমরা জানি যদি আমাদের একটা প্যারালাল সার্কিট হয় যদি আমরা একটা 10 ohms রেজিস্টার ইউজ করি আর আরেকটা পাথ দিয়ে যদি আমরা আরও একটা 10 ohms রেজিস্টার ইউজ করি তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স হয়ে যায় 5 ohms এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 1/R ইকুয়ালস টু আরটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট এভাবে করে যতগুলো রেজিস্টার আমরা প্যারালালি কানেক্ট করবো সবগুলোকে তাহলে যদি আমাদের একটা 10 ohms রেজিস্টার থাকে তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে 1/10 প্লাস 1/10 তাহলে আমাদের এখানে আর এর ভ্যালুটা কত আসে দেখো 1/R ইকুয়ালস টু 2/10 বা 1/5 তাহলে আর ইকুয়ালস টু কত আসবে 5 আসবে টোটাল রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের কমে গেল দুইটা 10 ohms রেজিস্টার অ্যাড করার পরও যেটা সিরিজে আবার অন্যরকম হয় সিরিজে আমাদের কি হয় সিরিজে হচ্ছে এটা আমাদের যদি একটা 10 ohms রেজিস্টার থাকে একটা 10 ohms রেজিস্টার যদি আমরা সিরিজে কানেক্ট করি টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে 20 ohms কিন্তু প্যারালালি কি হয় রেজিস্ট্যান্সটা কমে যায় যদি আমরা সেম লেভেলের সেম দুইটা রেজিস্ট্যান্স অ্যাড করি তখন রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের হাফ হয়ে যায় যেহেতু আমাদের ভি ইকুয়ালস টু আই আর আমরা জানি আমাদের ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট থাকে যেটা আমাদের কনস্ট্যান্ট আছে 1.5 ভোল্ট কনস্ট্যান্ট এর আগের যেই ডায়াগ্রামটা ছিল সেখানেও আমাদের 1.5 ভোল্ট ছিল তার মানে ভোল্টেজটা আমাদের কনস্ট্যান্ট তাহলে কারেন্ট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স তাহলে কি হবে রেজিস্ট্যান্স যদি বাড়ে কারেন্ট তাহলে কমবে রেজিস্ট্যান্স যদি কমে কারেন্ট ফ্লো তাহলে বাড়বে যেহেতু টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স আমাদের কমে গেল এখন কি হবে কারেন্ট ফ্লো আমাদের বাড়বে তাহলে অ্যামিটারের রিডিং হচ্ছে বেড়ে যাবে as the resistance of the circuit is now halved and voltage across the branches are same as previous the total current flow will be doubled thus the ammeter reading will be doubled too এই হচ্ছে আমাদের আনসার A device called a metal detector can be used to find metal buried underground. The metal detector has two circuits, each containing a coil of copper wire. Diagram 1 shows the circuit for the transmitter coil. তাহলে এখানে আমাদের একটা ট্রান্সমিটার কয়েল আছে এখানে আমাদের ইলেকট্রনিক সার্কিটটা আছে তাহলে দেখো এখানে দুইটা কয়েল আছে এখানে হচ্ছে ট্রান্সমিটার কয়েল বাইরে আর ভিতরটা হচ্ছে আমাদের রিসিভার কয়েল suggest why there is a magnetic field around the transmitter coil. ট্রান্সমিটার কয়েলের চারপাশে কেন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে আমরা জানি যে নিশ্চয়ই এখানে কারেন্ট ফ্লো আছে কারেন্ট ফ্লো থাকলে কোনো কয়েলের মধ্যে আমাদের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় there is current flow in the coil current in the coil বিতে বলছে the cell supplies direct current the electronics in diagram 1 change the direct current into alternating current AC in the coil describe the difference between direct current DC and alternating current AC তাহলে আমরা জানি এটার জন্য ডিসি কারেন্ট হচ্ছে শুধু এক ডিরেকশনে ট্রাভেল করে আর অল্টারনেটিং কারেন্ট হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ করে ডিসি only travels in one direction whereas AC changes direction continuously. Alternating current is supplied to the transmitter coil. Diagram 2 shows a gold ring in the coil below the metal detector. Explain why there is an alternating current in the gold ring. তো আমাদের মেটাল ডিটেক্টর যে ট্রান্সমিটার কয়েল আছে সেখানে অল্টারনেটিং কারেন্ট দেওয়া হচ্ছে আর এর কারণে
এই রিংয়ের মধ্যে একটা অল্টারনেটিং কারেন্ট কেন আছে সেটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি চলো। যেহেতু আমাদের অল্টারনেটিং কারেন্ট থাকার কারণে একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড কি আমাদের ট্রান্সমিটার কয়েলে ক্রিয়েট হচ্ছে। দেয়ার ইজ অ্যান অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড ফ্রম দ্য ট্রান্সমিটার কয়েল। দ্য রিং cuts these magnetic fields which induces a voltage in the ring. এখানে কয়েকটা কিওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমরা অবশ্যই এখানে ইন্ডিউসেস আ ভোল্টেজ লিখব, কোনোভাবেই আমরা কিন্তু এখানে ইন্ডিউসেস আ কারেন্ট লিখব না। কারেন্ট ইন্ডিউস করে না, ভোল্টেজ ইন্ডিউস করে। কারেন্ট ইন্ডিউস করে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা মার্কস পাবো না। ভোল্টেজ ইন্ডিউস করে, তারপর হচ্ছে একটা সার্কিট কমপ্লিট হওয়ার কারণে কারেন্ট ফ্লো হয়, কিন্তু ইন্ডিউস করে কি ভোল্টেজ। আর এখানে অবশ্যই আমরা এই কাট কিওয়ার্ডটা লিখবো, আমরা শুধু ইন্টারেক্ট লিখে দিব না, কারণ কাট না লিখলে কিন্তু আমাদের এই মার্কসটা আসবে না। ডায়াগ্রাম 3 শোজ দ্য সার্কিট ফর দ্য রিসিভার কয়েল। এখানে আমাদের একটা রিসিভার কয়েল আর এটা আমাদের লাউড স্পিকার। আমরা শুরুতে দেখেছিলাম যে দুইটা কয়েল আমাদের আছে মেটাল ডিটেক্টরের মধ্যে। বাইরের দিকে হচ্ছে আমাদের একটা ট্রান্সমিটার কয়েল আর ভিতরের দিকে আমাদের একটা রিসিভার কয়েল। অ্যাজ আ রেজাল্ট of the alternating current in the gold ring, there is an alternating current in the receiving coil. Explain how an alternating current in the receiving coil causes a sound to emitted from the loudspeaker. আমাদের রিসিভার কয়েল আছে আর এখানে হচ্ছে এটার সাথে আমাদের একটা লাউডস্পিকার কানেক্ট করা আছে। আর এইখানে একটা অল্টারনেটিং কারেন্ট রিসিভ করার কারণে, অল্টারনেটিং কারেন্ট থাকার কারণে আমাদের লাউডস্পিকারে কেন একটা সাউন্ড প্রডিউস করবে। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের এই রিসিভার যে কয়েল আছে সেই রিসিভার কয়েল থেকে আমাদের যেই একটা লাউডস্পিকারের ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা ধরো আমাদের নর্থ অ্যান্ড সাউথ, এই ম্যাগনেটিক ফিল্ডের পাশে আমাদের একটা কয়েল সেট করা আছে। এখান থেকে এইখানে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। আর যেহেতু আমাদের এখানে একটা এসি কারেন্ট আসতেছে, অল্টারনেটিং কারেন্ট, আমাদের এই কারেন্ট ফ্লোর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, যার কারণে আমাদের এখানে এই ওয়্যারটার ম্যাগনেটিক ফিল্ডটা বারবার চেঞ্জ হচ্ছে। তাই কি হবে, আমাদের এই ফোর্সটা চেঞ্জ হবে, এটা একবার উপরে উঠবে একবার নিচে নামবে। আর এটার সাথে একটা কোন অ্যাটাচ করা আছে, যেটা আমাদেরকে কি করবে, এই কয়েলের মুভমেন্টের সাথে এই কোনটাও মুভ করবে উপরে নিচে, যার কারণে এয়ার পার্টিকেলসগুলো মুভ করে আমাদের সাউন্ডটা প্রডিউস হবে। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি। দেয়ার ইজ অ্যান alternating current in the loudspeaker from the receiver coil which interacts with the magnetic field of the loudspeaker, causing the loudspeaker cone to move up and down due to the changing field caused by the AC. This vibrating movement causes a sound to be emitted. এটা হচ্ছে আমাদের আনসারটা।